আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ। একদিনেই 12 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় 750। বিলম্বে চিকিৎসার কারণেই বাড়ছে প্রাণহানি, বলছেন রোগ তত্ত্ববিদ। পিআরএন নামে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। এলডিসি উত্তোলন স্থগিত রাখতে জাতিসংঘে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান। যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, জরিপ ইনোভেশনের। পিআর কি জানে না 56% জনগণ। ভারত, মালয়েশিয়া সহ 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের সন্ধান। দুদকের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় মারা গেছেন 12 জন। সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগ বলছে, জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণে প্রাণহানি কমানো যাচ্ছে না। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 41,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় এই সংখ্যা 740। সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে। আক্রান্তদের বেশিরভাগের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। NS1 এর ক্ষেত্রে আমরা বলি জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে আসতে হবে। এখন কেউ যদি 4 নাম্বার দিন বা 5 নাম্বার দিনে NS1 টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি, তাহলে তো ডায়াগনোসিস হবে না। টাইমিং খুব বড় একটা ব্যাপার। NS1 এর ক্ষেত্রে প্রথম 3 দিনের মধ্যে করতে হবে এবং IgM এর ক্ষেত্রে 5 দিন পরে করতে হবে। আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যুও। 24 ঘন্টায় 12 মৃত্যুর মধ্যে 5 জন বরিশালে ও 5 জন ঢাকায়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 179 জন। কিন্তু পেশেন্টগুলো আমাদের কাছে আসছে অনেক পরে, যখন আসলে আমাদের বেশি কিছু করার থাকছে না। বাইরে কোথাও না কোথাও চিকিৎসা নিয়ে আমরা হাতে মাত্র 1 দিন বা 2 দিন সময় পাচ্ছি এখানে, এবং অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আসছে এবং এর ফলে আমাদের করণীয় খুবই কম থাকছে। তো এটা আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদেরকে হাসপাতালে আনয়নের জন্য, জ্বর হওয়ার পরপরই। রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বাংলাদেশের এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। যদিও ব্যবসায়ী নেতারা জানান, পুরনো স্থগিত নয়, বরং প্রস্তুতির জন্য 3 বছর সময় চান তারা। জামায়াতের আমিরের সাথে বৈঠকের পর এবার বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন বিজিএমই সভাপতি সহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার জাতিসংঘে যাওয়ার আগ মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা, যেখানে গুরুত্ব পায় এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আর শ্রমিক আইন প্রসঙ্গ। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। গত 8 বছরের নানা প্রক্রিয়া আর একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এই জন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি জানাতে 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জাতিসংঘ। কিন্তু ব্যবসায়ীরা চান আরও 3 বছর সময়। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনো প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না। এছাড়া 20 জন নিয়ে কলকারখানায় ট্রেড ইউনিয়নের প্রস্তাবে আপত্তি ব্যবসায়ীদের। 20 জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে
সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এদিকে মালয়েশিয়া, ভারত সহ 5টি দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক। চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া 23 বস্তা নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এই তথ্য। অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে, যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব। রিমান্ডে 2 সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় 3 দিন ধরে অভিযান চালায় দুদক। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে 23 বস্তা নথি। পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স নথি, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক, যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে। এদিকে 120 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ 20 জনের বিরুদ্ধে আরও 3টি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক। সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং এর তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, এই টাকা বিদেশে পাচার করে সম্পদও কেনা হয়েছে। এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে। অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে, সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। এর আগে 2 সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকা